গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মোটিভেশনাল স্টাডিজ। বন্ধুরা, আজকে একটা এমন টপিক নিয়ে আলোচনা করব, সেটা যদি ইমপ্লিমেন্ট হয়ে যায় পুরো দেশে কিন্তু একটা অস্থিরজনক পরিস্থিতির সৃষ্টি হবেই। সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা চাইছে যে ওবিসি কোটার মধ্যে ইকুইভ্যালেন্স সিস্টেম আনতে এবং ওবিসি কোটা কাট ডাউন করতে। মানে কীভাবে কাট ডাউন সেটা আমি পরে বিস্তারিত আলোচনা করছি। তো এইগুলো আলোচনার আগে ওবিসির একটু হিস্ট্রিটা জেনে নেওয়া দরকার, নইলে কিন্তু এই জিনিসটা বোঝা যাবে না যে কীভাবে ক্রিমি লেয়ার এলো, সেই সিস্টেমটা জানা দরকার। 1993 সালে মন্ডল কমিশনের রিকমেন্ডেশন অনুসারে সেন্ট্রাল গভর্নমেন্ট 27% ওবিসি কোটার সিস্টেম তৈরি করে এবং ইন্দিরা সাহানি কেস যেটা হয়েছিল 1992-93 সালে, সেটা ইন্দিরা সাহানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া ছিল। ওইটাকে ক্রিমি লেয়ার সিস্টেম একটা ধারণা করে, যে বলেছিল যে 27% যে কোটাটা পুরো ওবিসি বর্গই, যেটা আদার ব্যাকওয়ার্ড ক্লাস দেওয়া হয়েছে, পুরোটাই কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস নয়, পুরোটাই কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসের মতো মানে পাওয়ার যোগ্য নয়, কারণ তাদের অনেকের ইনকাম অনেক বেশি হাই আছে, তাদেরকে মানে রিজার্ভেশন না দিলেও চলবে। তো তখন ওই কমিশনের আন্ডারে ইন্দিরা সাহানি কেসে একটা বিশাল একটা পদক্ষেপ নেওয়া হয়, যে ক্রিমি লেয়ার সিস্টেম তৈরি করা হয়, যাদের ইনকাম তখনকার অনুসারে 1993 অনুসারে 1 লাখ পর্যন্ত ছিল, তাদেরকে 1 লাখের নিচে যারা, তাদেরকে মানে ওবিসি রিজার্ভেশনে রাখা হয়, আর 1 লাখের উপরে যাদের ইনকাম ছিল তাদেরকে ক্রিমি লেয়ার আন্ডার রাখা হয় এবং তাদেরকে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে ফেলা হয়, তারা ওবিসি রিজার্ভেশন পাওয়ার যোগ্য থাকে না। পরে 2017 সালে সেই ক্রিমি লেয়ারকে 8 লাখ পর্যন্ত বাড়ানো হয়। তো 2006 সালে প্রথমে ক্রিমি লেয়ার কি দেওয়া হয়েছিল, যে জবের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে রিজার্ভেশনে দেওয়া হয়, কিন্তু 2006 সালে সেটাকে বিভিন্ন গভর্নমেন্ট কলেজেস, আইআইটি, আইআইএম এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে সেটাকে এক্সটেন্ড করা হয়। তো এটা হলো আমাদের ইতিহাস। এরপরে ক্রিমি লেয়ার হচ্ছে, তো গভর্নমেন্ট চাইছে কি না, এটার মধ্যে একটা ক্রিমি লেয়ারটার মধ্যে ইকুইভ্যালেন্স সিস্টেম আনতে। তো কি বলেছে, 8 লাখ পর্যন্ত সংরক্ষণ পাওয়া যায়, কিন্তু এর মধ্যে কিছু এক্সেপশন আছে। 8 লাখ পর্যন্ত যে সংরক্ষণ পাওয়া যায় আর কি ওবিসি কোটাতে, তার মধ্যে কিছু এক্সেপশন আছে, যেমন কৃষকের আয়টাকে ধরা হয় না, মানে কৃষির আয়টা, ফার্মার্স ইনকাম, এবং স্যালারি থেকে যে ইনকাম হয় সেটা কিন্তু ধরা হয় না। তাহলে ধরুন, এক্ষেত্রে ধরুন একটা যারা স্যালারি পাচ্ছে, স্যালারিড পার্সন, বড় একটা অফিসার ধরুন, বা বড় একটা গভর্নমেন্ট এমপ্লয়ি যারা অনেক সিনিয়র হয়ে গেছেন, তাদের ছেলেরাও কিন্তু ওবিসির মধ্যে আসছে। আবার একটা কৃষক যাদের মানে ইনকাম অনেকটাই কম, লোয়ার অনেক বেশি, অনেক কম আর কি, তারা অন্তত হয়তো কেউ কেউ বিপিএল এর আন্ডারেও আছেন, তো তারাও কিন্তু ওবিসির মধ্যে আছেন। তাহলে একটা ধরুন ডাক্তারের ছেলে বা একটা ধরুন আইএএস অফিসারের ছেলে আর একটা কৃষকের ছেলের মধ্যে কি করে কম্পিটিশন হয়, কারণ তারা রিজার্ভেশন পেয়ে পেয়ে আসছে, ধরুন তাদের একটা গ্রুমিং ভালো হচ্ছে, তারা এডুকেশনাল ইনস্টিটিউশনে ভালো পড়াশোনা করে, ভালো ইনস্টিটিউটে পড়াশোনা করে করে তারা আসছেন। আর একটা কৃষকের ছেলে ধরুন গ্রাম থেকে, একটা গরিবের ছেলে গভর্নমেন্ট কলেজে বা গভর্নমেন্ট স্কুলে কোনো মতে পড়ে তারা তাদের এডুকেশনটা কমপ্লিট করছে, তাদের কী করে কমপ্লিট হয় তাদের মধ্যে। তো গভর্নমেন্ট এটাই একটা লক্ষ্য করেছে, যে এর মধ্যে একটা মানে একটা যে ক্রিমি লেয়ারের মধ্যে আরও একটা মানে সাব ক্যাটাগরাইজেশন করতে চাইছে গভর্নমেন্ট। সাব ক্যাটাগরাইজেশন বলতে ধরুন যারা একটু বেশি ইনকামের, তাদেরকে এক্সক্লুড করে ওবিসি থেকে, যারা ধরুন 8 লাখ পর্যন্ত আয় ধরুন, তাদেরকে এক্সক্লুড করে, আর যারা ধরুন প্রাপ্যযোগ্য, যারা ওবিসি পাওয়ার যোগ্য আর কি, যাদের দরকার ওবিসি রিজার্ভেশনটা সঠিকভাবে দরকার এবং খুবই দরকার, তাদেরকে আপলিফ্ট করার জন্য, তো সেই জন্য এই সিস্টেমটা কিন্তু আনা হচ্ছে। তো এটার কি ব্যাপার হয়েছে না, এর জন্য কি ওই যে গভর্নমেন্ট মানে কলেজের প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এদের এটা থেকে আগে ইনক্লুড ছিল আর কি, এটার মধ্যে তারা রিজার্ভেশন, তাদের ছেলেরা রিজার্ভেশন পেত, কিন্তু এখন তাদের এক্সক্লুড করার ভাবনা চিন্তা চলছে। এবং স্যালারিড পার্সন যারা খুব হাই এমপ্লয়ি, খুব হাই বড় র্যাঙ্কের অফিসার, তাদেরও কিন্তু এটার থেকে এক্সক্লুড করার কথা ভাবা হচ্ছে। এবং যারা মানে গভর্নমেন্ট এমপ্লয়ি অথচ যাদের ইনকাম একটু মানে 8 লাখের মধ্যে, তাদেরকে তারা তো ইনক্লুড থাকবেনি, তাদের ছেলেরা ইনক্লুড থাকবেনি। আর 8 লাখটা এটাকে বাড়িয়ে 16 লাখ করার একটা চিন্তা ভাবনা চলছে।
তো এটা আগেই রিকমেন্ডেশন করা হয়েছে, তো এটা কতটা ফুলফিল হয় দেখা যাক রিকমেন্ডেশনটা। আরেকটা কথা হচ্ছে, তো এটার জন্য 2017 সালে রোহিণী কমিশন গঠন করা হয় জাস্টিস জি রোহিণীর তত্ত্বাবধানে। তো ওনাকে 2014 থেকে 2018 সালের মধ্যে, মানে যেটা রিপোর্টটা, মানে যে যারা ভর্তি হচ্ছেন বা মানুষের মধ্যে একটা ডাটা অ্যানালাইজ করে সেটাকে রিপোর্ট সাবমিট করতে বলা হয়। এবং তিনি একটা একটা মানে একটা অবধারণা দেওয়া হয় যে 10টার মধ্যে যদি 4টে মানুষ, কোনো একটা বর্গ ধরুন, কোনো একটা শ্রেণী, কোনো একটা কাস্টের 4টের মধ্যে যদি 10জনের মধ্যে যদি 4জন মানে ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে থাকে, তাহলে সেই কাস্টটাকে ব্যাকওয়ার্ড বলে গণ্য করা হবে। এইভাবে একটা রেডি করা হয় সিস্টেম। তো তো সরকার চাইছিল যাতে সঠিকভাবে আপলোড করতে পারে এবং কতটা কি আপলিফমেন্ট হয়েছে যাদের রিজার্ভেশন দেওয়া হচ্ছে সেটা দেখে পুনর্বিবেচনা করার জন্য এই রোহিণী কমিশন গঠন করা হয় জাস্টিস জি রোহিণীর তত্ত্বাবধানে। তো জি রোহিণীর মানে আন্ডারে রোহিণী কমিশন যে ফাইন্ডিংসগুলো পেয়েছে সেইগুলো আমি আলোচনা করছি। তিনি দেখেছেন 40টা ওবিসি কাস্ট যারা 1% থেকেও কম, লেস দেন 1%, তারাই ওবিসি কোটার 50% বেনিফিট কিন্তু পাচ্ছেন। বাকিরা বেনিফিট মানে পাচ্ছেন বা কেউ পাচ্ছেনই না, বা অনেকে খুব কম পাচ্ছেন। তাহলে ভাবুন, ওবিসিদের মধ্যে জাস্ট 1% পিপল ওবিসি কোটা holds 50% of OBC quota. 1% of OBC people just hold 50% of OBC quota. বুঝতে পারছেন, 1% পিপল 50% OBC কোটা নিয়ে যাচ্ছে, আর বাকি 50%-এর জন্য বাকিরা রয়েছে। বাকি 99% ওবিসি মানুষ বাকি 50% জন্য লড়াই করছেন। তো এটাকেই অ্যাড্রেস করেছিলেন তিনি। আরও দেখছেন যে 20% ওবিসি কাস্ট রিজার্ভেশন এর কোনো বেনিফিটই পাননি। ওবিসি রিজার্ভেশনের কোনো বেনিফিটই পাননি 20% ওবিসি কাস্টের মানুষ। 994টি কাস্ট গ্রুপ রিজার্ভেশনের মাত্র 2.6% বেনিফিট পেয়েছেন। আরও দেখেছেন 2014 থেকে 2018 সালের মধ্যে আইআইটিতে 13,000 ওবিসি স্টুডেন্টস অ্যাডমিশন নিয়েছেন, কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই ডোমিনেন্ট কাস্ট গ্রুপেরই অন্তর্ভুক্ত, মানে অর্থাৎ যারা মানে পিছিয়ে যাওয়া ওবিসি গ্রুপ তারা কিন্তু এগিয়ে আসতে পারছেন না বড় বড় ইনস্টিটিউটে, মানে আইআইটির মতো ইনস্টিটিউট, আইআইএম এর ক্ষেত্রে বলা যায় যে এই 2014 থেকে 2018-এর মধ্যেই 3,000-এরও বেশি ওবিসি অ্যাডমিশন হয়েছে। একই ঘটনা ঘটেছে, ডোমিনেন্ট কাস্ট গ্রুপেরই মানুষ ওটার মধ্যে ইনক্লুড করা হয়েছে, মানে বেশি অ্যাডমিশন নিয়েছেন আর কি ছেলেরা আর কি। তো গভর্নমেন্ট কি চাইছে, গভর্নমেন্ট এটার মধ্যে একটা ভেরিফাই করতে চাইছেন আর কি, এটাকে রেকটিফাই করতে চাইছেন এবং এটাকে অ্যামেন্ড করতে চাইছেন বলা চলে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এটার জন্য একটা প্রস্তাব আনা হয়েছে বিভিন্ন মিনিস্ট্রির সাথে, এডুকেশনাল মিনিস্ট্রি বা আরও যে মিনিস্ট্রি আছে, ব্যাকওয়ার্ড ক্লাসেস, ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, নীতি আয়োগ, ডিওপিটি, সবার সাথে কয়েকবার বৈঠক করে একটা খসড়া, একটা আলোচনা তাদের সাথে করে একটা প্রপোজাল প্রস্তুত করা হয়েছে। আরও একটা কথা, সরকার ওবিসি ক্রিমিলিয়ারের ইকুইভ্যালেন্স চাইছে, যেটা বললাম ইকুইভ্যালেন্স চাইছে। ইকুইভ্যালেন্স বলতে কি বলুন তো, ধরুন একটা কোনো ওবিসি কোটার, রাজ্যের ওবিসি কোটার মানুষ সেন্ট্রালে ওবিসি কোটার আন্ডারে নাও আসতে পারে, সেটা ক্ষেত্রে তখন তারা সেন্ট্রালের জব থেকে তারা কিন্তু বাদ পড়ে যান। যেমন অনেক ক্ষেত্রেই হয়েছে সেন্ট্রালের বিভিন্ন জবের ক্ষেত্রে কি হয় যে রাজ্যের পলিটিক্সের জন্য বিভিন্ন মানুষকে, বিভিন্ন কাস্টকে ওবিসির মধ্যে ইনক্লুড করে দেওয়া হয়, কিন্তু সেন্ট্রাল ক্ষেত্রে সেটা হয় না। তো যখন এই কাস্ট গ্রুপের মানুষ যখন মানে রাজ্যের কাস্ট ওবিসি কোটা নিয়ে বা ওবিসি সার্টিফিকেট নিয়ে যখন সেন্ট্রাল গভর্নমেন্টে সাবমিট করে, তখন কিন্তু তারা সেন্ট্রাল গভর্নমেন্টের ওবিসি রিজার্ভেশনটা পাচ্ছেন না, তখন সেটার থেকে ডিপ্রাইভ হচ্ছেন। তো সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে সেটার মধ্যে একটা ইকুইভ্যালেন্স সিস্টেম আনতে, যাতে 27% কোটার মধ্যে সবাই চলে আসে, সেন্ট্রাল হোক বা স্টেট হোক, সেই কাস্ট গ্রুপগুলো যেন ইনক্লুড করা থাকে, সেন্ট্রাল এবং স্টেটে একই যেন কাস্ট গ্রুপ ইনক্লুড করা থাকে। ঠিক আছে, আরও একটা হয়েছে, তো আরেকটা যেটা কথা বলছিলাম, হ্যাঁ, এর থেকে কারা সব থেকে বেশি উপকার পাচ্ছেন এবং কাদের সব থেকে বেশি লস হচ্ছে, সেটাও একটা জানার বিষয়। তো আরেকটা কথা এখানে বলে দিই যে সরকার কি চাইছে এটার মধ্যে। সরকার চাইছে সাব ক্যাটাগরাইজেশন অফ ওবিসি, 27% কোটাকে
স্মলার সাব গ্রুপের মধ্যে ভাগ করে সেইগুলোকে বিভিন্ন গ্রুপের মধ্যে ভাগ করে দিতে হবে। 27% যে কোটা আছে ওবিসি, সেটা কিন্তু কমানো হচ্ছে না। কাট ডাউন অফ ওবিসি রিজার্ভেশন মানে কি, যারা একটু আপলিফট হয়ে গেছে তাদেরকে বাদ দিয়ে কাট করা হচ্ছে, কাট ডাউন করা হচ্ছে ওবিসি থেকে, এবং যারা পাওয়ার যোগ্য, যাদের দরকার ওবিসি রিজার্ভেশনটা, তাদেরকে আনা হচ্ছে ওবিসির মধ্যে, আনতে চাইছে আর কি। আর হচ্ছে ওয়েলদিয়ার ওবিসিদেরকে রিজার্ভেশন থেকে বের করতে, যেটা বললাম আর কি। আর মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাসেসগুলোকে প্রায়োরিটি দিতে, যাতে তাদের প্রয়োজন কোটা তারা বেনিফিটটা পায়। এগুলো সব আমি আলোচনা করে দিয়েছি। তো আরেকটা জিনিস ছিল যেটা আমি বাদ পড়ে গেছে, যে এনএসএসও ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন এর 2007-8 ডাটা অনুযায়ী ভারতে 41% ওবিসি আছে, কিন্তু তাদের রিজার্ভেশন মাত্র 27%। তো সেই জন্য একটা সমস্যা মাঝে মধ্যে দাঁড়ায়। তো এবার আলোচনা করছি যে এটার থেকে সব থেকে বেশি বেনিফিট কারা পাবেন। সব থেকে বেশি বেনিফিট পাবেন যে লোয়ার লেভেল গভর্নমেন্ট এমপ্লয়ি, যাদের অ্যানুয়াল স্যালারি 8 লাখের থেকে কম বা 8 লাখের মধ্যে, যাদের অ্যানুয়াল স্যালারি 8 লাখের বেশি, তাদের সন্তানদের সব থেকে বেশি লাভ হবে। কিন্তু 10 লেভেলের বা গ্রুপ এ লেভেলে যারা অফিসার থাকবেন, তাদেরকে ক্রিমি লেয়ারের মধ্যে গণ্য করা হবে এবং ওবিসি থেকে কিন্তু বাদ দেওয়া হবে। কিন্তু যারা একটু লোয়ার লেভেলের এমপ্লয়ি, অথচ তাদের ইনকাম 8 লাখের বেশি, তাদেরকে ওবিসির মধ্যে ইনক্লুড করা হবে। আর কাদের সব থেকে বেশি ক্ষতি হচ্ছে এটার মধ্যে, ইউনিভার্সিটি টিচার অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের স্যালারি লেভেল 10 গ্রুপ এর জবের সমান, তাদের সন্তানদের ক্রিমি লেয়ারের মধ্যে স্থান দেওয়া হবে এবং প্রপোজ করা হয়েছে। এরা কিন্তু আগে মানে ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা কিন্তু ওবিসি কোটার মধ্যে থাকতো, ওবিসি রিজার্ভেশন পেত, কিন্তু এবার থেকে এটা প্রপোজাল করা হয়েছে যে তাদের সন্তানরা ওবিসি থেকে বাদ পড়বে, ক্রিমি লেয়ারের মধ্যে আনা হবে। অটোনোমাস এবং স্ট্যাচুটরি বডির এমপ্লয়ীদেরকে আগে ওবিসি বলে গণ্য করা হতো, কিন্তু এদেরকেও গ্রুপ লেভেল পে স্কেল অনুযায়ী, সেন্ট্রাল গভর্নমেন্টের পোস্ট অনুযায়ী এদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টের সমতুল্য বলে ধরা হবে, এবং সেই অনুযায়ী তাদেরকে ক্রিমি লেয়ারে বাদ পড়া থেকে ধরা হবে আর কি। ইউনিভার্সিটির নন টিচিং স্টাফদেরও এর মধ্যে আনা হবে, এবং স্টেট পিএসইউ, এই একটা জিনিস, স্টেট পিএসইউর এক্সিকিউটিভদেরকেও এবার থেকে সেন্ট্রাল পিএসইউর এক্সিকিউটিভদের মতো ক্রিমি লেয়ার বলে গণ্য করা হবে। যদিও যেসব এক্সিকিউটিভদের ইনকাম 8 লাখের মধ্যে আছে, তাদের সন্তানরা রিজার্ভেশন পাবে। আর তো বললাম এগুলোর মধ্যে গভর্নমেন্ট ইনস্টিটিউশনে একই ব্যাপার চলছে। তো বন্ধুরা, এটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে ভালো হবে, জিনিসটা তো অবশ্যই ভালো। কিন্তু ধরুন বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম রাজনীতি চলে, তো এমনিতেই ওবিসি নিয়ে একটা কেস চলছে, পশ্চিমবঙ্গের ওবিসি নিয়ে, আরও অন্যান্য রাজ্যের ওবিসি নিয়ে কেস চলছে। আর পশ্চিমবঙ্গের ওবিসিটা তো খুবই কমপ্লেক্সের ব্যাপারের মধ্যে চলে গেছে ওবিসি সার্টিফিকেট নিয়ে পরে। তো ওবিসিটা পশ্চিমবঙ্গের কেসটা কতটা কি সফল হয়, 9ই সেপ্টেম্বর আমাদের মহামান্য সুপ্রিম কোর্টে শুনানি আছে, সেটা কি হয় দেখা যাক। তার মাঝে আবার এই একটা প্রস্তাব এসে পৌঁছাচ্ছে, যদি এটাও আবার ইমপ্লিমেন্ট হয় তাহলে ওবিসি নিয়ে যত সমস্যা আবার কিন্তু জট পাকছে, বিভিন্ন দিকে আন্দোলন হতে পারে। যারা ধরুন বাদ যাচ্ছে তারা কি ছেড়ে দেবে? তারা তো ছাড়তে চাইবে না। ওবিসি ধরুন এতদিন ধরে তারা রিজার্ভেশন পেয়ে আসছে, আবার বিভিন্ন কাস্ট গ্রুপ ওবিসি রিজার্ভেশনের জন্য আন্দোলন করছে। পশ্চিমবঙ্গে যেমন বিভিন্ন কাস্ট গ্রুপ আছে, মাহিষ্য বলে একটা কাস্ট গ্রুপ আছে, যারা নিজেদেরকে ওবিসির মধ্যে আনতে চাইছে। তো যাই হোক, এরকমভাবে কিন্তু নানা আন্দোলন শুরু হবে এরকম একটা রিজার্ভেশন সিস্টেম আনতে চাইলে। তো দেখা যাক এটা কতটা কি সরকার ইমপ্লিমেন্টের দিকে যায়। পরে যে আপডেট পাবো আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।